আজকে হচ্ছে আমরা যেটা নিয়ে প্রথমে কথা বলা শুরু করব সেটা হচ্ছে আমাদের টুইস্টের একটা প্রভাব, যে টুইস্ট যদি আমরা বেশি দেই কিংবা হচ্ছে যদি কম দেই তাহলে এটার বিপরীতে আমরা কিভাবে প্রভাবিত হতে পারি, আমাদের প্রোডাক্ট কি প্রভাব পড়তে পারে। তো প্রথমত হচ্ছে টুইস্ট আমরা ফ্লায়ারের মাধ্যমে দিই, এটা আমাদের পুরান আলোচনা ছিল যে ছুটির আগেই আমরা জানতাম এটা, যে ফ্লায়ার হচ্ছে এমন একটা কম্পোনেন্ট, যেমন আমরা যদি কারো মনে না থাকে ডিসপ্লেতে আমরা যে কম্পোনেন্ট গুলি দেখতে পাচ্ছি দুই পাওয়ালা, এগুলাকে বলা হচ্ছে ফ্লায়ার, এবং এই ফ্লায়ার গুলি কিন্তু টুইস্টের জন্য দায়ী। তো এখন আমরা একটা কথা সবসময় বলতাম যে আমরা ফ্লায়ারের মাধ্যমে টুইস্ট দেই এবং টুইস্টের মানটা কিন্তু বেশ অল্প হয়। আমরা বলে আসতাম যে এটা স্লাইটলি টুইস্ট দেয়া হয়, স্লাইট টুইস্ট দেয়া হয়। কেন আমরা স্লাইট শব্দটা উচ্চারণ করতাম? কারণ হচ্ছে টিপিআই এর ভিত্তিতে, টিপিআই মানে হচ্ছে টুইস্ট পার ইঞ্চ, এটাও হয়তো আমাদের মনে আছে যে টুইস্ট পার ইঞ্চ যদি আমরা হিসাব করি তাহলে একটা রোভিং ফ্রেমের মধ্যে টিপিআই এর মান হচ্ছে, রোভিং এর মধ্যে একটা টিপিআই এর মান থাকে অ্যারাউন্ড 1। ঠিক আছে? আর তো ইয়ার্নের তুলনায় কিন্তু এই মানটা খুবই কম, যে 1 ইঞ্চিতে মাত্র গড়ে একটা টুইস্ট থাকবে। তো এই টুইস্টটাকে আমরা বলেছিলাম যে যেহেতু অনেক কম, এটাকে আমরা তাই বলতাম স্লাইটলি টুইস্টেড। এবং সবার প্রথম কিন্তু টুইস্ট দেয়া শুরু হয় হচ্ছে এই রোভিং ফ্রেমে। তো স্লাইভারে আমরা কিন্তু কোনো ধরনের টুইস্ট দেই না, নিশ্চয়ই আমাদের মনে আছে। তো আজকে আলোচনার প্রথম বিষয় এটা যে টুইস্ট কেন আমরা এখানে স্লাইট টুইস্ট বলছি। কারণ রোভিং ফ্রেমে একটা ঘটনা খুব সাধারণ ঘটে, সেটা হচ্ছে রোভিং ছিঁড়ে যাওয়া, এবং এই সমস্যাটা খুবই বিরক্তিকর একটা সমস্যা রোভিং ফ্রেমের ক্ষেত্রে। এত মানে প্রচুর পরিমাণ রোভিং ব্রেকেজ হচ্ছে রোভিং ফ্রেমে হতে পারে। তো তখন আমাদের মাথায় আসতে পারে যে যেহেতু ছিঁড়ে যাওয়ার কারণটা তো আ যে স্ট্রেংথ না থাকা। তো আমরা কেন স্ট্রেংথ বাড়ানোর জন্য টুইস্ট কিছুটা বেশি দিলেই তো স্ট্রেংথ বেড়ে যাবে এবং হচ্ছে রোভিং এর ব্রেকেজ কমে যাবে। আমরা কেন স্লাইড টুইস্টে পড়ে থাকি? অর্থাৎ আমরা কেন 1 এর জায়গায় টুইস্টটাকে আরো বাড়াই না? হতে পারে 1 এর জায়গায় আমরা টুইস্টকে 3 করে ফেললাম বা 3.5 করে ফেললাম টিপিআই। তাহলেই তো এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব ছিল। এরকম চিন্তা মাথায় আসতে পারে। তো এটার কারণটা হচ্ছে যে কেন আমরা অ্যারাউন্ড 1 টিপিএ এর আশেপাশেই থাকি? এটার কারণটা হচ্ছে এরকম যে যখনই আ আমরা হচ্ছে যখনই আমরা হচ্ছে টুইস্টটাকে টিপিআই এর ভ্যালুটাকে আমরা 1 এর চেয়ে আরো বেশি যদি আমরা বাড়ায় দিব, 3 ধরে নেওয়া যাক আমরা 3 করে দিতে চাচ্ছি। তো টিপিআই এর ভ্যালু যখন 1 থেকে আমরা 3 এর দিকে যাব তখন হবে কি, টিপিআই এর ভ্যালুটা বাড়িয়ে দেওয়ার কারণে টুইস্ট বাড়বে, স্ট্রেংথ বাড়বে, কথা সত্যি। কিন্তু ফাইবার গুলি অনেক বেশি টুইস্টেড হয়ে যাবে স্বাভাবিকভাবেই। এখন ফাইবার যদি বেশি টুইস্টেড হয়ে যায় রোভিং এ, তখন এটার মধ্যে আমরা কি সমস্যায় পড়তে পারি? আমরা জানি যে রোভিং ফ্রেমের পরবর্তী মেশিন হচ্ছে রিং ফ্রেম। আমরা যদি একটা হাইলি টুইস্টেড রোভিং কে নিয়ে রিং ফ্রেমে ফিড দেই, তখন রিং ফ্রেমের ড্রাফটিং জোনে আমাদেরকে সমস্যায় পড়তে হবে। আমরা নিশ্চয়ই জানি যে রোভিং কে রিং ফ্রেম মেশিনের মাধ্যমে একটা রোভিং কে চিকন করে টুইস্ট দিয়ে ইয়ার্ন বানাতে হয়। তো রিং ফ্রেমে গিয়ে আমরা যখন রোভিংটাকে ড্রাফট দিতে যাব তখন রোভিং এর ফাইবার যদি হাইলি টুইস্টেড হয়ে থাকে তাহলে ড্রাফটিং রোলারের দ্বারা ফাইবারকে ভালোভাবে নিয়ন্ত্রণ করা যাবে না। কারণ হচ্ছে আমরা জানি যে ড্রাফটিং রোলার যখন ঘুরে তখন সে কিন্তু ফাইবার গুলিকে সামনে পিছনে আগুপিছ করে দেয় এরকম। যেমন এরকম যদি থাকে ফাইবার গুলা তো হচ্ছে ড্রাফট দেওয়ার ফলে হবে কি, ফাইবার গুলি সামনে পিছনে হয়ে যাবে, কোনোটা একটু এগিয়ে যাবে, কোনোটা একটু পিছনে চলে আসবে, যার ফলে আমরা ফাইবারের ডিসপ্লেসমেন্ট ঘটাতে সক্ষম হব। তো কিন্তু এরকম যদি হয় ফাইবার গুলি হাইলি টুইস্টেড হয়ে যায়, তখন ফাইবার কিন্তু আর এরকম হচ্ছে প্যারালাল থাকবে না, ফাইবার গুলি টুইস্টেড হয়ে গেলে যে এরকম পেঁচানো হয়ে যাবে এবং একটা ফাইবারের সাথে আরেকটা ফাইবারের ফ্রিকশনাল বন্ড তৈরি হয়ে যাবে। তখন হবে কি, ড্রাফটিং জোনের রোলার ঘুরলেই ফাইবারগুলি সামনে আগাতে পারবে না। কেন আগাতে পারবে না? কারণ সেই ফাইবারটি ইতিমধ্যেই অন্যান্য ফাইবারের সাথে হাইলি টুইস্টেড হয়ে আছে। ফ্রিকশনাল বন্ড তৈরি হয়ে গেছে। রোলার ঘুরলেই ফাইবারের সামনে আগাবে না। সুতরাং আমাদেরকে খুবই ড্রাফট করতে গেলে খুবই সমস্যায় পড়তে হবে। এই ড্রাফটিং জোনের সমস্যাটাকে এড়ানোর জন্য আমরা রোভিং এর হচ্ছে টুইস্টটাকে কম রাখি, অ্যারাউন্ড 1 পয়েন্ট সামথিং রাখি, যেন অন্তত পক্ষে কোনো মতে যেন রোভিং এবং রিং ফ্রেমে রোভিংটা ছিঁড়ে না যায়, যেন মোটামুটি হইলেও টিকে থাকে। আর কেন কমাই না?
আরো যদি কমায় দিতাম 1 এর জায়গায় যদি আমি 0.5 দিতাম তাহলে তো নিশ্চয়ই রিং ফ্রেমে হচ্ছে অবশ্যই আরো বেশি সুবিধা পেতাম। হ্যাঁ, অবশ্যই আরো বেশি সুবিধা পেতাম। কিন্তু মুশকিল হচ্ছে তখন ব্রেকেজটা আরো বেশি হয়ে যেত। কন্ট্রোলের বাইরে হয়ে যেত। এই কারণে আমরা অ্যারাউন্ড 1 এর পাশাপাশি হচ্ছে টিপিআই রাখি। বেশি বাড়াইও না, আবার বেশি কমাইও না। বেশি কমাই না কেন? কারণ তাতে করে হচ্ছে রোভিং এর স্ট্রেংথ খুবই কমে যাবে, ব্রেকেজ অনেক বেশি বেড়ে যাবে আমাদের কন্ট্রোল লিমিটের বাইরে। আর কেন আমরা টিপিআই 1 কে হচ্ছে আরো বেশি বাড়ায় 3 করছি না? কারণ হচ্ছে যদি আমি অত বেশি টুইস্টের দিকে চলে যাই, তখন রোভিং এর স্ট্রেংথ বাড়বে সত্য, কিন্তু রিং ফ্রেমে গিয়ে আমরা ড্রাফট করতে গেলে ঝামেলায় পড়ব। রোলার ঘুরবে কিন্তু ফাইবার গুলি হাইলি টুইস্টেড হয়ে থাকার কারণে সামনে আগাবে না। সুতরাং ড্রাফটে কিন্তু আমাদেরকে খুব একটা জটিল পরিস্থিতির মধ্যে পড়তে হবে। এই কারণে আমরা হচ্ছে টুইস্টটাকে সাধারণত 1 এর আশেপাশেই রাখি। এটাই হচ্ছে আমাদের অপটিমাম লিমিট। আচ্ছা, আশা করি বিষয়টা বুঝতে পারছি। যে কেন আমরা টুইস্টকে হচ্ছে বেশি বাড়াইও না আর বেশি কমাইও না। অর্থাৎ টুইস্টকে রোভিং ফ্রেমের টুইস্ট বাড়ালে কি সমস্যা হবে, কমালে কি সমস্যা হবে? এটা নিয়ে আমরা কিছু আলোচনা করলাম। না বুঝতে পারলে আমাকে জানাইও। এরপরে হচ্ছে প্রেসার আর্ম নিয়ে আমাদের কিছু কথা বলা দরকার। প্রেসার আর্ম তো আমরা আগে থেকেই চিনি যে এই যে ২ পাওয়ালা যে কম্পোনেন্ট এটার নাম হচ্ছে ফ্লায়ার, এবং আমাদের হয়তোবা মনে পড়ে যে ফ্লায়ারের কিন্তু ২ টা লেগ থাকে। একটা লেগ থাকে হচ্ছে সলিড, আরেকটা লেগ থাকে হচ্ছে হলো। তো ফ্লায়ারটা যেহেতু ১০০০ আরপিএম এর আশেপাশে ঘুরে, তো এই বিশাল আকৃতির ফ্লায়ারটা যখন ১০০০ আরপিএম এ ঘুরতে থাকে, তখন তার চারপাশে একটা বেশ বড় ধরনের এয়ার কারেন্ট তৈরি হয়। সেই এয়ার কারেন্টের জন্য রোভিংটা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়ে যায়, সেই উদ্দেশ্যে আমরা হচ্ছে আ রোভিংটাকে এই হলো লেগের ভিতর দিয়ে নিয়ে আসি। এখানে যেমন দেখতে পাচ্ছি রোভিংটা ড্রাফটিং জোন থেকে বের হয়েই ফ্লায়ারের ভিতরে ঢুকে পড়ে এবং ফ্লায়ারের হলো লেগের মাঝখান দিয়ে এসে বের হয়ে আসে। আর এটাও আমরা বলেছিলাম ফ্লায়ারের একটা লেগ হচ্ছে হলো, আরেকটা হচ্ছে সলিড। সলিড লেগের ভূমিকা হচ্ছে ব্যালেন্সিং এ সাহায্য করা। যাই হোক। এখন আমরা যেটা করি এই হলো লেগের মাঝখান দিয়ে নিয়ে আসার পরে রোভিংটাকে আমরা প্রেসার আর্মের উপর দিয়ে পেঁচিয়ে তারপরে নিয়ে আসি। যেমন এখানে প্রত্যেকটা ফ্লায়ারের প্রেসার আর্মে খেয়াল করো এই যে যেমন প্রেসার আর্মের উপর দিয়ে পেঁচিয়ে রোভিংটাকে তারপরে কিন্তু আমরা প্যাকেজে পৌঁছে দিচ্ছি। তো এই প্রেসার আর্মের উপরে রোভিংটা কিভাবে পেঁচানো থাকে সেটা ডান দিকের ছবিতে দেখানো হয়েছে। যে এই যে রোভিংটা আসলো, প্রেসার আর্মের উপর দিয়ে নিয়ে যাওয়া হলো। উপরে A এবং নিচে হচ্ছে B। A এবং B এর মধ্যে কিন্তু একটা পার্থক্য আমরা খুব সহজেই দেখতে পাচ্ছি যে A এর উপর দিয়ে রোভিংটাকে মাত্র একবার পেঁচানো হয়েছে। আর হচ্ছে নিচে যেটা B নাম্বার ডায়াগ্রাম এখানে কিন্তু রোভিংটাকে ২ বার পেঁচানো হয়েছে। এটা একবার, এখানে একবার। তো যদিও মৌখিকভাবে যখন আমরা বলি তখন আমরা উপরেরটাকে বলি ১.৫ পেচ। মৌখিকভাবে বলি আরকি। বইতে আমি কখনো 1.5 আ ওয়াইন্ডিং এই ধরনের কোনো লেখা পাই নাই। এটা মৌখিকভাবে বলা হয়। যে ১.৫ পেচ। ১.৫ পেচ কিভাবে? উপরের একটা আর এই শেষের এই প্রেসার আর্মের মাথা দিয়ে যে বের করে নিয়ে গেল এটাকে বলে অর্ধেক আরকি। এটা মৌখিকভাবে প্রচলিত। আর নিচের ডায়াগ্রামটাকে এটাকে আমরা বলি হচ্ছে ২.৫ পেচ দেওয়া। তো আর প্রেসার আর্মের শেষ মাথায় একটা ছোট ছিদ্র দিয়ে রোভিংটাকে বের করে নিয়ে যাওয়া হয়। এই ছিদ্রটাকে বলা হয় হচ্ছে প্রেসার আই। EYE প্রেসার আই। তো এটার একটা ভূমিকা আছে, এটার একটা কারণ আছে। কারণটা হচ্ছে এইটা, আ যদি আমি নিচেরটা ফলো করি অর্থাৎ ২.৫ প্যাচ দিয়ে নিয়ে যাই, আ প্রেসার আর্মের মধ্যে এই রোভিংকে যত বেশি প্যাচ দিব, আ প্রেসার আর্মের মধ্য দিয়ে রোভিং তত টেনশন নিয়ে প্যাকেজের মধ্যে যাবে। অর্থাৎ প্যাকেজের মধ্যে রোভিং এর ওয়াইন্ডিং টেনশনটা তত বেশি হবে। আর ওয়াইন্ডিং টেনশন বেশি হলে সুবিধা কি? সুবিধা হচ্ছে আমরা একটা কমপ্যাক্ট প্যাকেজ পাবো। আর কমপ্যাক্ট প্যাকেজ হলে সুবিধা কি? তখন সুবিধা হচ্ছে যে প্যাকেজটার আকৃতি তুলনামূলকভাবে ছোট হবে। আর যদি উপরেরটা ফলো করি, যেমন উপরে হচ্ছে ১.৫ প্যাচ দেয়া আছে প্রেসার আর্মের উপরে, প্যাচের সংখ্যা কম। যদি প্রেসার আর্মে প্যাচের সংখ্যা কম থাকে, প্রেসার আর্মে প্যাচের সংখ্যা যদি কম থাকে তাহলে আমাদের হচ্ছে প্যাকেজের মধ্যে রোভিং এর টেনশনটা কিন্তু একটু বেশি হবে। আর রোভিং এর মধ্যে যদি টেনশনটা একটু বেশি, সরি টেনশনটা একটু কম হবে। যদি আমি কম পেঁচাই, প্রেসার আর্মে যদি আমি কম পেঁচাই তাহলে টেনশনটা আ কম হবে। এবং এই কম টেনশনে যদি আমি অর্থাৎ কম টেনশন মানে কি? লুজনেস বেশি হবে। তো যদি আমি হচ্ছে আ এই টেনশন কম রেখে যদি রোভিংটাকে পেঁচাই তাহলে হচ্ছে প্যাকেজটা মোটেও কমপ্যাক্ট হবে না। প্যাকেজটা একটু লুজ প্যাকেজ হবে। আর লুজ প্যাকেজ হলে আমাদের কি সমস্যা? তখন হচ্ছে সেইম ওয়েট এর প্যাকেজটাই আকৃতিতে বড় হবে।
ধরা যাক এটার ওয়েট যদি হয় 3 কেজি, তাহলে কম্প্যাক্ট প্যাকেজ হলে 3 কেজির প্যাকেজটা একটু চিকন হবে। আর যদি লুজ প্যাকেজিং হয়, টেনশন কম হয়, তাহলে কিন্তু 3 কেজির প্যাকেজটাই আকৃতিতে বড় হয়ে যাবে। তো আমাদের বেশি জায়গা লাগবে তখন। তো এই সমস্ত সমস্যার কারণে আমরা হচ্ছে সাধারণত এই আড়াই প্যাচ দিয়ে থাকি। আমাদের এই ছবিতেও কিন্তু দেখো আড়াই প্যাচই দেওয়া আছে। ১, ২, আড়াই শেষে। ছবিতেও কিন্তু প্রত্যেকটাতে আড়াই দেড় প্যাচ ব্যাচ দেওয়া আছে। বানানো হয়েছে স্যার। আবার বলো? স্যার দেড় ব্যাচটা কেন তাহলে বানানো হয়েছে? এটা কি তাহলে স্যার আগে ইউজ করা হইতো, এখন হয় না এমন? না। যদি এরকম মনে হয় আমাদের কাছে যে আড়াই প্যাচ দিয়ে যদি আমরা দেখি যে টেনশন অনেক বেশি হচ্ছে, ঠিক আছে? টেনশন অনেক বেশি, এমনকি এত বেশি যে হচ্ছে কখনো, কখনো ছিঁড়ে যাচ্ছে, তখন আমরা দেড় প্যাচে কনভার্ট করব। মানে তখন আমরা দেড় প্যাচে যেতে পারি। ওকে এইটুকুই। তবে সাধারণত হচ্ছে আড়াই পেচই ব্যবহার করা হয়। যদি এরকম হয় যে কোনো ফাইবারের ক্ষেত্রে দেখা গেল যে ফাইবারের হচ্ছে আ আ তোমার কোনো প্রপার্টির কোনো সমস্যার কারণে আমরা আড়াই পেচে প্রচুর ব্রেকেজ খুঁজে পাচ্ছি। আমরা অন্য কোথাও সমস্যা দেখছি না। আমরা দেখছি যে না, আ মা এই মেশিনের আরপিএম ও ঠিক আছে। আ অযথা ব্রেক করার অন্য কোনো কারণ নাই। তখন এটা একটা উপায় আমাদের হাতে থাকে যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আড়াই প্যাচটাকে দেড় প্যাচ দেই, টেনশন কমায় দেই, দেখি তো ব্রেকেজ কমে কিনা। তখন একটা অপশন হাতের সামনে থাকে আরকি। এই। তবে সাধারণত আড়াই প্যাচ ব্যবহার করা হয়। আ এটা নিয়েও আশা করি বুঝতে পেরেছো তোমরা। তারপরে কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো। প্রশ্ন যদি না থাকে তাহলে আমি পরবর্তী টপিকে চলে যাচ্ছি। এটা হচ্ছে মেশিনের টেকনিক্যাল ডাটা বা হচ্ছে মেশিন ডাটা। আমরা জানি যে কোনো একটা মেশিনের মেশিন ডাটা বলতে আমরা হচ্ছে তার বেসিক স্পেসিফিকেশন কে বুঝি। অর্থাৎ একটা মেশিনের আ তোমার হচ্ছে প্রকাশ করার জন্য কি বেসিক স্পেসিফিকেশন এর দরকার পড়ে সেগুলি এখানে লিস্ট আউট করা হয়েছে। আমি একটা, একটা করে পড়ে যাই। ১ম যেটা সেটা হচ্ছে স্পিন্ডলস পার মেশিন। অর্থাৎ একটা মেশিনে নাম্বার অফ স্পিন্ডল কত? এখানে বলে রাখা ভালো যে আমাদের কিন্তু নাম্বার অফ স্পিন্ডল যদি আমরা চিন্তা করি, আ এটা এই শব্দটা দিয়েই এই টার্মটা দিয়েই যে মেশিনের নাম্বার অফ স্পিন্ডল কত, এই টার্মটা দিয়েই কিন্তু আমরা মূলত একটা মেশিনের ক্যাপাসিটিকে বিচার করি। একটা রোভিং ফ্রেমের ক্যাপাসিটি কত? রোভিং ফ্রেমের সাইজ কত বড়? এটার প্রোডাকশন ক্যাপাসিটি কত হতে পারে? এটা কিন্তু বোঝার একটা উপায় হচ্ছে নাম্বার অফ স্পিন্ডল। এবং তোমরা নিশ্চয়ই আগের ছবিগুলি বা হচ্ছে আগের যা ক্লাসে যে আমরা পড়েছি সেগুলিতে নিশ্চয়ই তোমরা টের পেয়েছো একটা জিনিস, যে একটা মেশিনে যতগুলি ফ্লায়ার থাকে, একটা মেশিনে যতগুলি ফ্লায়ার থাকে, ঠিক ততগুলিই হচ্ছে রোভিং ববিন সে হচ্ছে ধারণ করতে পারে। এবং এই রোভিং ববিন গুলিকে ঘুরানোর জন্য ঠিক ততগুলি স্পিন্ডল থাকবে। যেমন আমার এই ডায়াগ্রামে নাম্বার 7 যে ভার্টিক্যাল শ্যাফট দেখা যাচ্ছে, এটাই কিন্তু হচ্ছে স্পিন্ডল। এবং খেয়াল করো মেশিনের যতগুলি ফ্লায়ার ততগুলি রোভিং ববিনের ক্যাপাসিটি এবং ততগুলি স্পিন্ডেল আমার লাগবে। সুতরাং নাম্বার অফ স্পিন্ডেল, নাম্বার অফ ফ্লায়ার এবং নাম্বার অফ ববিন ক্যাপাসিটি কিন্তু সবগুলির সংখ্যা সমান। আমার মেশিনে আমি যদি বলি নাম্বার অফ স্পিন্ডেল ১২০, তার মানে মেশিনে ফ্লায়ারও আছে ১২০টা এবং আমি ১২০টা প্যাকেজকেই হচ্ছে মেশিনে জায়গা দিতে পারবো। তিনটা সংখ্যাই সমান। কিন্তু যখন আমরা মেশিন ক্যাপাসিটি প্রকাশ করতে চাই তখন কিন্তু আর আমরা বলি না যে নাম্বার অফ ফ্লায়ার কত, সবাই আমরা বলি নাম্বার অফ স্পিন্ডেল কত। এটাই ব্যবহার করা হয়। তো এটার রেঞ্জ আমাদের এখানে লেখা আছে ৪৮ থেকে ১৬০। যদিও ৪৮ সংখ্যাটা আসলে খুব একটা এখনকার সময়ের জন্য উপযুক্ত না। কারণ এখন আমরা সবাই হচ্ছে ১২০ হচ্ছে নাম্বার অফ স্পিন্ডেল এর মেশিন কমপক্ষে ব্যবহার করি। ১৬০ তো আ আমাদের দেশে খুব বেশি এভেইলেবল না। আমরা ১২০ টাই বেশি ব্যবহার করে থাকি। আর এখানে যদিও ১৬০ হাইয়েস্ট লিমিট লেখা আছে, কিন্তু হচ্ছে ১৬০ এর চেয়ে বেশিও হতে পারে, ২২০ হতে পারে, ২৫০ হতে পারে। সংখ্যাগুলি হচ্ছে আমাদের ভ্যারি করতে পারে। ২২০ এর চেয়ে বেশিও সম্ভব। তো আমাদের দেশে ১২০ টাই হচ্ছে সাধারণত ব্যবহার করা হয়। ১২০ স্পিন্ডেলের হচ্ছে সিমপ্লেক্স বা রোভিং ফ্রেম। আমরা হয়তো জানি রোভিং ফ্রেম এবং সিমপ্লেক্স ২ টা একই জিনিস, শুধু নাম আলাদা আরকি। একই জিনিসের ২ নাম। তো যাই হোক, স্পিন্ডলস পার মেশিন এটা নিয়ে আমরা কিছু কথা বলে ফেললাম। পরেরটা দেখো, ফ্লায়ার আরপিএম। ফ্লায়ার আরপিএম, আরপিএম মানে আমরা জানি রোটেশন পার মিনিট। অর্থাৎ ফ্লায়ারটা ১ মিনিটে নিজ অক্ষের চারিদিকে কতবার ঘুরবে। এখানে লেখা আছে আপ টু ১৫০০। তার মানে ১৫০০ যদি হয় তাহলে প্রায় কিন্তু ২০ বারেরও বেশি, প্রায় ২৫ বার। হ্যাঁ, প্রায় ২৫ বার ১ সেকেন্ডে সে
25 বার ঘুরছে। তো কম না কিন্তু। যদি 1500 আরপিএম এ ঘুরে, যে 1 সেকেন্ডে সে 25 বার ঘুরলো। তো এখন এই ফ্লায়ারটা হচ্ছে এত বিশাল আরপিএম এ সে যখন ঘুরতে থাকে, তো সাধারণত অবশ্য 1500 আরপিএম এ মেশিন চালানো হয় না। এটা একটা টেকনিক্যাল লিমিট দিয়ে দিয়েছে। সাধারণত আমরা ১০০০, ১১০০, ১২০০ এদিকেই ১০০০ এর আশেপাশেই হচ্ছে সাধারণত আমরা থাকি ফ্লায়ার আরপিএম এর ক্ষেত্রে। কারণ আরপিএম যত বেশি বাড়ায় মেশিন ভাইব্রেশন বেড়ে যায়, মেশিনের ব্রেকেজও, রোভিং এর ব্রেকেজও হচ্ছে তখন বেড়ে যাওয়ার বেশ সম্ভাবনা থাকে। সেই কারণে ১০০০ এর আশেপাশে সাধারণত থাকা হয়। তো এটা টেকনিক্যাল লিমিট যে আপ টু 1500 পর্যন্ত সম্ভব। তবে এই সংখ্যাটাও পরিবর্তন হতে পারে ম্যানুফ্যাকচারার অনুযায়ী, যে টেকনিক্যাল হাইয়েস্ট লিমিট কত? এই সংখ্যাটাও পরিবর্তন হতে পারে। তারপরে হচ্ছে আ কিন্তু এটা একটা লিমিট। এটা মাথায় রাখবো কি জন্য? একটা লিমিট মাথায় রাখার জন্য। যেমন আমাকে ফ্লায়ার আরপিএম কত? কেউ বললে আমি যেন ৫০০ না বলি। হ্যাঁ? যে 500 ফ্লায়ার আরপিএম, কিংবা হচ্ছে আমি বললাম যে 5000 ফ্লায়ার আরপিএম, এরকম যেন না বলি। আমার মাথায় যেন একটা লিমিট থাকে যে 1000 এর আশেপাশে হচ্ছে আমার ফ্লায়ার আরপিএমটা থাকে। তো প্রোডাকশন রেট আ জি পার এসপিএইচ ২৫০ থেকে ২০০০ জি পার এসপিএইচ। এটার মানে হচ্ছে গ্রাম পার স্পিন্ডল আওয়ার। পার মানে আমরা জানি প্রতি। তো প্রতি স্পিন্ডল আওয়ারে কত গ্রাম প্রোডাকশন পাচ্ছি। স্পিন্ডল আওয়ার মানে হচ্ছে একটা স্পিন্ডল ১ ঘন্টা যদি চালু থাকে, একটা স্পিন্ডল যদি ১ ঘন্টা চালু থাকে, আ তাহলে হচ্ছে আমি যেই প্রোডাকশনটা পাবো, কত গ্রাম পাবো সেটাই এখানে বোঝানো হচ্ছে। যেমন আমি উদাহরণ হিসেবে বলি, যে আমার হয়তো এখানে তোমার বলা হলো যে ২০০০ হচ্ছে প্রোডাকশন। ২০০০ জি পার এসপিএইচ, অর্থাৎ 2000 গ্রাম পার স্পিন্ডল আওয়ার যদি বলে আমাকে, এটার মানে হচ্ছে এটা যে একটা স্পিন্ডল ১ ১ ঘন্টা যদি চালু থাকে, একটা স্পিন্ডল ১ ঘন্টা চালু থাকলে আমি প্রোডাকশন পাবো হচ্ছে ২০০০ গ্রাম। একটা স্পিন্ডল ১ ঘন্টা চালু থাকলে আমি প্রোডাকশন পাবো ২০০০ গ্রাম। এটা হচ্ছে বোঝানো হচ্ছে। যদি আমাকে বলা হয় প্রোডাকশন রেট ২৫০০ গ্রাম পার স্পিন্ডল আওয়ার, এটার মানে কি? তার উত্তর হচ্ছে স্পিন্ডল যদি একটা স্পিন্ডল, পারের পরে কিন্তু স্পিন্ডল লেখা, তার মানে একটা স্পিন্ডল। তো একটা স্পিন্ডল ১ ঘন্টা চালু থাকলে আমি ২৫০০ গ্রাম প্রোডাকশন পাবো। অর্থাৎ ২৫০০ গ্রাম রোভিং পাবো আমি একটা স্পিন্ডল থেকে। তারপরে হচ্ছে স্লাইভার হ্যাঙ্ক। স্লাইভার আমরা জানি যে রোভিং ফ্রেমের ক্ষেত্রে স্লাইভার হচ্ছে ফিড ম্যাটেরিয়াল। তার মানে আমি যেই ফিড ম্যাটেরিয়াল ফিড করব রোভিং ফ্রেমে, তার কাউন্টের রেঞ্জ কত হতে পারে সেটা এখানে বলে দিয়েছে। ৩.৮ থেকে ৫.৫ কিলোটেক্স। কিলোটেক্সটা আসলে আমাদের দেশে আ স্লাইভারের ইউনিট হিসেবে খুব বেশি ব্যবহৃত না। আমরা সাধারণত গ্রেইন পার ইয়ার্ড, তো এই গ্রেইনস পার ইয়ার্ড এই এককটা ব্যবহার করি স্লাইভারের জন্য। এর বাইরে হচ্ছে গ্রেইন তো আমরা জানি ৭০০০ গ্রেইন ১ পাউন্ড, আর ইয়ার্ড মানে তো গজ। গ্রেইন পার ইউনিটের বাইরে আমরা এনই কাউন্টটা ব্যবহার করে থাকি। এখানে যদিও আমাদের বইতে হচ্ছে কিলোটেক্সে দেওয়া। তো আমি সেখান থেকেই হচ্ছে কেটে নিয়ে এসছি, স্নিপ করে নিয়ে আসছি। তো রেঞ্জ দেওয়া আছে এখানে ৩.৮ থেকে ৫.৫ কিলোটেক্স। আর কিলোটেক্স মানে আমরা নিশ্চয়ই জানি যে ১০০০ মিটার আ লেংথ যদি আমরা নেই, ১০০০ মিটার স্লাইভার নিলে তাহলে ৫ কেজি হবে। যদি আমাকে বলে ৫ কিলোটেক্স, তখন তার মানে হচ্ছে ১০০০ মিটার যদি আমি স্লাইভার নেই, তাহলে তার ওয়েট হবে ৫ কেজি। তারপরে হচ্ছে রোভিং হ্যাঙ্ক দেয়া আছে। রোভিং আমরা জানি যে রোভিং ফ্রেমের ডেলিভারি ম্যাটেরিয়াল, অর্থাৎ ডেলিভারি কাউন্ট রেঞ্জ লেখা আছে এখানে, টেক্সে দেয়া আছে ১৭০ থেকে ১৫০০। এখানেও বলে রাখা উচিত যে টেক্সটাও কিন্তু আসলে ডেলিভারি কাউন্ট বা রোভিং কাউন্ট হিসেবে আমাদের দেশে খুব একটা ব্যবহৃত হয় না। আমরা মূলত হচ্ছে এনই কাউন্টটাকে ব্যবহার করি, রোভিং এর কাউন্ট হিসেবে এনই কেই ব্যবহার করি। আর টেক্স মানে আমরা জানি ১০০০ মিটার ম্যাটেরিয়ালের ওয়েট যত গ্রাম তত টেক্স। তারপরে হচ্ছে ড্রাফট। ড্রাফটের রেঞ্জ হচ্ছে ৫ থেকে ২২। আর রোভিং ফ্রেমে আমরা জানি যে স্লাইভার থেকে যেহেতু রোভিং আমাদের বানাতেই হচ্ছে, তো কিছু ড্রাফট তো আমাদের দেওয়াই লাগবে। তো রোভিং ফ্রেমের ড্রাফটের রেঞ্জটা সাধারণত হয় ৫ থেকে ২২। এর মানে কি? যদি আমি বলি ড্রাফট হচ্ছে ২০ ড্রাফট চলতেছে মেশিনে, তার মানে হচ্ছে ডেলিভারি স্লাইভারটাকে, সরি, ফিড স্লাইভারটাকে ২০ গুণ চিকন করে রোভিং এ কনভার্ট করা হচ্ছে। ২০ গুণ চিকন করে ফেলা হচ্ছে। চিকন করে ফেলা হচ্ছে কথাটা ব্যাকরণগতভাবে ভুল। এটাকে আসলে এভাবে বলা দরকার যে আমরা মাস পার ইউনিট লেংথ এ রিডাকশন করছি 20 টাইমস। ২০ গুণ আমরা হচ্ছে মাস পার ইউনিট লেংথ কে কমায় ফেলছি।
সবার শেষে ববিন ওয়েট অর্থাৎ রোভিং যেই ববিন ছিল এই ববিনের ওয়েট আপ টু 3 কেজি। এটাও কিন্তু চেঞ্জ হতে পারে। এখানে সবগুলোই কিন্তু আসলে কেবলমাত্র তোমাকে একটা লিমিটের সাথে পরিচয় করায় দেওয়া। এর মানে এই না যে ঠিক এটাই ফিক্সড থাকবে। বরঞ্চ নতুন মেশিন যখন আসে, নতুন মডেল যখন আসে, নতুন ফিচার নিয়ে যখন আসে, তখন কিন্তু এগুলির মধ্যে খুবই পরিবর্তন ঘটে। তো এখানে শুধুমাত্র একটা আইডিয়ার জন্য যে আমরা যেন পড়ে বুঝতে পারি যে কি বোঝানো হচ্ছে আসলে, কি তথ্যটা দেয়া হচ্ছে আমাকে এটা যেন পড়ে বুঝতে পারি। এবং কি তথ্য বেসিক মেশিন ডাটা বা বেসিক টেকনিক্যাল ডাটায় থাকে। যখন কোন একটা মেশিনের মার্কেটিং টিম যখন তোমার কাছে ব্রোশিয়ার নিয়ে আসবে, তাদের ব্রোশিয়ারে কিন্তু এই বেসিক স্পেসিফিকেশন গুলাই মূলত সবার আগে হচ্ছে থাকবে। যে মেশিনের সম্পর্কে বেসিক আইডিয়া নেওয়ার জন্য এই বেসিক তথ্যগুলাই কিন্তু ব্রোশিয়ারে সবার আগে থাকে। তারপরে হ্যাঁ, তুমি যখন আরো গভীরের কিছু জানতে চাইবে তখন তারা সেগুলো বলবে। কিন্তু এই টেকনিক্যাল ডাটা বা মেশিন ডাটা গুলি সবার আগে হচ্ছে তোমার সামনে প্লেস করা হবে। যেমন ববিন ওয়েটের কথাই যদি বলি মডেল অনুযায়ী যখন ধীরে আগের তুলনায় কিন্তু রোভিং ববিনের সাইজ বড় করে ফেলা হচ্ছে। সেই হিসেবে কিন্তু আ ববিনের ওয়েটও বেড়ে যাচ্ছে। হ্যাঁ? আগে হয়তো ৩ কেজি ছিল এখন ৩ কেজির চাইতে আরো বেশিও কিন্তু হয় কোন মডেলে। তো মডেল অনুযায়ী এগুলি ভ্যারি করতে পারে। যাই হোক এখানে আমাদের মোটামুটি একটা আইডিয়া তৈরি করাটাই হচ্ছে উদ্দেশ্য। তো এই টেকনিক্যাল ডাটা যদি আমার মনে হয় বুঝতে পারছো সবাই। কোন প্রশ্ন থাকলে করতে পারো। আমি একটু ১০ সেকেন্ড বিরতি নেই। কোন প্রশ্ন থাকলে করো। আমরা মোটামুটি ৩ টা টপিক নিয়ে কথা বলছি এই সময়ের মধ্যে। ১ম টপিক ছিল হচ্ছে আমাদের টুইস্ট বেশি হলে কি সমস্যা, কম হলে কি সমস্যা এটা নিয়ে আমরা কথা বলেছি। তারপরে কথা বলেছি হচ্ছে আ কোনটা নিয়ে? হ্যাঁ, প্রেসার আর্মের ভূমিকা, প্রেসার আর্মের মাধ্যমে যে আমরা একটা প্যাকেজকে আ টাইটনেস হচ্ছে কন্ট্রোল করতে পারি, রোভিং এর টেনশন কন্ট্রোল করতে পারি এবং সবার শেষে আমরা টেকনিক্যাল ডাটা নিয়ে কথা বললাম। কোন প্রশ্ন থাকলে করতে পারো, না হলে আমরা পরবর্তী টপিকে চলে যাব। No, sir. Clear, sir. হুম। এরপরে আমাদের একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা একটু দেখতে চাই। রোভিং ফ্রেমের একটা সিম্পল প্রোডাকশনের ম্যাথ এখানে আমরা নিয়ে আসছি। আশা করি দেখতে পাচ্ছ সবাই। আচ্ছা, প্রথমে আমরা প্রবলেমটা পড়ে ফেলি। প্রবলেমটা হচ্ছে ফাইন্ড আউট দ্য প্রোডাকশন অফ এ রোভিং ফ্রেম অফ ফলোইং স্পেসিফিকেশন। যে একটা রোভিং ফ্রেমের প্রোডাকশন বের করতে হবে এবং আমাকে হচ্ছে রোভিং ফ্রেমের বেসিক কিছু স্পেসিফিকেশন দেয়া হয়েছে। কি দেয়া হয়েছে? একটা হচ্ছে ফ্লায়ার আরপিএম আমাকে বলা হয়েছে ১২০০। এর মানে কি? এর মানে হচ্ছে যে আমার এখানে উম ফ্লায়ারটা ১ মিনিটে নিজ অক্ষের চারিদিকে ১২০০ বার ঘুরবে ফ্লায়ার আরপিএম। তারপরে বলা হয়েছে টিপিআই মানে আমরা জানি টুইস্ট পার ইঞ্চ। 1.1 তার মানে রোভিং ফ্রেমের প্রত্যেক ইঞ্চিতে গড়ে ১.১ টা করে টুইস্ট খুঁজে পাওয়া যাবে। তারপরে বলা হয়েছে টিপিআই আসলে এটা ভুল হয়েছে। এটা বড় হাতের লেখা দরকার ছিল। টিপিআই কে সাধারণত ক্যাপিটাল লেটার দিয়েই আ প্রকাশ করা হয়। আচ্ছা। আমার টি বাটনটা নষ্ট তাই এটা পরে ঠিক করব। টিপিআই হচ্ছে এটা আপাতত মাথায় রাখো বড় হাতের দিয়েই ব্যবহার করা হয়। টুইস্ট পার ইঞ্চ। টুইস্ট পার ইঞ্চ 1.1 নাম্বার অফ স্পিন্ডল ১২০ আমরা বলেছি কিছুক্ষণ আগে যে ১২০ নাম্বার অফ স্পিন্ডলের মেশিনই আমাদের আসলে বহুল ব্যবহৃত। রোভিং কাউন্ট দেয়া আছে 1.2 NE। এখানে একটা লেখা আছে আরেকটা ১২০০ টেক্সট ওটাতে আপাতত তাকানোর প্রয়োজন নাই। আমি এটা মুছে রাখি। তো আমরা আপাতত এটা নিয়ে করছি। রোভিং কাউন্ট 1.2 NE। তারপরে হচ্ছে ওয়েস্ট বলা আছে 1% এবং এফিশিয়েন্সি হচ্ছে 95%। আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কেজি পার শিফটে এর প্রোডাকশন বের করতে হবে। কেজি পার শিফটে। আর ডেলিভারি স্পিড হচ্ছে আচ্ছা ঠিক আছে। কেজি পার শিফটে প্রোডাকশন বের করতে হবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের প্রবলেমটা আমাকে দেওয়া হয়েছে।
সলভ করব কিভাবে? আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাকে সরাসরি প্রোডাকশন বের করতে বলা হয়েছে। অর্থাৎ এই প্রোডাকশনের ক্ষেত্রে এটা একটা সিম্পল প্রোডাকশনের ম্যাথ। এবং এর আগে আমরা হচ্ছে ঠিক একই ধাঁচের অঙ্ক কিন্তু আমরা করেছি ল্যাব ফরমার কিংবা কম্বার চ্যাপ্টারের ক্ষেত্রে, যে খুবই যখন আমাদের একটা, এবং আমরা বলেছিলাম যে একটা বেসিক প্রোডাকশনের ম্যাথ যদি আমরা করতে চাই, সিম্পল এবং বেসিক প্রোডাকশনের ম্যাথ, তখন আমাদেরকে হচ্ছে একটা কমন ফর্মুলা আমরা ফলো করতে পারি। আমরা ৩ টা লাইন বলেছিলাম যে এই ৩ টা লাইন যদি আমরা অনুসরণ করি তাহলে খুব সহজেই সঠিকভাবে একটা সিম্পল এবং বেসিক প্রোডাকশনের ম্যাথ করে ফেলা সম্ভব। সেই ৩ টা লাইন আমাদের এখানেও কাজে লাগবে। তো এখন আমরা ম্যাথটা শুরু করতে যাই। যখন যেহেতু আমাকে প্রোডাকশন বের করতে বলা হয়েছে, তো রোভিং ফ্রেমের ক্ষেত্রে এই প্রোডাকশনটাকে আমরা হচ্ছে ২ ভাবে চিন্তা করতে পারি। ২ ভাবে চিন্তা করতে পারি। একটা হচ্ছে, আমি পুরান একটা স্লাইড তোমাদেরকে দেখাই। একটা হচ্ছে এই যে আমাদের এই স্লাইডটা আমাদের নিশ্চয়ই মনে আছে। একটা হচ্ছে এই যে ড্রাফটিং জোন কত গতিতে ম্যাটেরিয়াল ড্রাফট করে বের করে দিচ্ছে। একটা হচ্ছে যদি আমরা এই গতিটা বের করতে পারি যে ড্রাফটিং জোনের ফ্রন্ট রোলার কত গতিতে রোভিংকে তার থেকে বের করে দিচ্ছে। কারণ ড্রাফটিং জোন থেকে রোভিংটা যেই গতিতে বের হয়ে আসে, সেই রোভিংটাই কিন্তু পরবর্তীতে হচ্ছে রোভিং ববিনে পেঁচায়। আমি আবারও কথাটা বলি, যেইটুকু রোভিং ড্রাফটিং জোনের ফ্রন্ট রোলার থেকে বের হয়ে আসে, সেই রোভিংটাই কিন্তু হচ্ছে পরবর্তী সময় আমরা রোভিং ববিনে পেঁচিয়ে ফেলি। সুতরাং এই আমরা যদি ড্রাফটিং জোনের ফ্রন্ট রোলারের গতিটাকে বের করতে পারি, আরপিএম না, কিন্তু এক্ষেত্রে ডেলিভারি স্পিডটাকে বের করতে হবে, সারফেস স্পিডটাকে, তো সেটাই কিন্তু আসলে আমার প্রোডাকশন স্পিড হবে, বা এটাকে আমরা ডেলিভারি স্পিডও বলি। তো সেটাই কিন্তু ডেলিভারি স্পিড হবে। ড্রাফটিং জোনের ফ্রন্ট রোলার কত গতিতে রোভিং ছেড়ে দিচ্ছে, সেই গতিটা যদি আমরা বের করতে পারি, সেই গতিটাই কিন্তু আমার প্রোডাকশনের স্পিড বা ডেলিভারি স্পিড হবে। অথবা আরেকটা আমরা করতে পারি কাজ, সেটা হচ্ছে এই যে রোভিংটা ফ্লায়ারের মধ্য দিয়ে গিয়ে প্রেসার আর্ম হয়ে প্যাকেজের মধ্যে পেঁচিয়ে যাচ্ছে, এই কত গতিতে প্যাকেজের গায়ে পেঁচিয়ে যাচ্ছে এটা যদি আমরা বের করতে পারি, যে কত গতিতে রোভিং প্যাকেজের গায়ে পেঁচিয়ে যাচ্ছে, এটা যদি আমরা বের করতে পারি, তাহলেও কিন্তু আমার প্রোডাকশন সম্পর্কে আমি আইডিয়া পেয়ে যাব। এবং ওই স্পিডটাকেও তখন বলা হবে হচ্ছে ডেলিভারি স্পিড, যে কি গতিতে রোভিং এই রোভিং ববিনের গায়ে পেঁচিয়ে যাচ্ছে, সেটাও হচ্ছে একটা ডেলিভারি স্পিড। তো আমরা প্রথমে এই দ্বিতীয় পদ্ধতিটা নিয়ে মাথা ঘামাই, যে রোভিং কত গতিতে, কি গতিতে রোভিং ববিনে পেঁচিয়ে যাচ্ছে, রোভিং কি গতিতে হচ্ছে রোভিং ববিনের গায়ে পেঁচিয়ে যাচ্ছে, সেই ডেলিভারি স্পিডের ফর্মুলাটা আমরা সবার প্রথমে আজকে দেখব। এবং এই অনুযায়ী ডেলিভারি স্পিড যদি আমি বের করতে চাই, তাহলে আমাদেরকে একটা ফর্মুলা অনুসরণ করতে হবে। ফর্মুলাটা খুবই সহজ, আমি এখানে লিখে রেখেছি। সেটা হচ্ছে ফ্লায়ার আরপিএম বাই টিপিআই। ফ্লায়ার আরপিএম বাই টিপিআই, এই যে আমি লিখে রেখেছি এখানে ফ্লায়ার আরপিএম বাই টিপিআই। এটাই হচ্ছে আমার ডেলিভারি স্পিড বের করার ফর্মুলা। কোন ডেলিভারি স্পিডটা? ওই যে আমি যেটা দ্বিতীয়বারে বলেছি, যে রোভিং ববিনের মধ্যে রোভিং কত গতিতে পেঁচিয়ে যাচ্ছে, সেই গতিটা হচ্ছে আমরা এখানে বের করতে পারি ফ্লায়ার আরপিএম বাই টিপিআই এই ফর্মুলাটা ব্যবহার করে। তো এখন এই যে ফ্লায়ার আরপিএম বাই টিপিআই এর যে ফর্মুলাটা আমরা দেখতে পেলাম, এটার ইউনিট কি হবে? ফ্লায়ার আরপিএম কে যদি আমি টিপিআই দিয়ে ভাগ দেই তাহলে ইউনিট কি হবে? এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি অ্যান্সার লেখার আগে উপরে লিখেছি ডেলিভারি স্পিড ইন্ডিকেটস লেংথ পার ইউনিট টাইম। যখনই আমরা কোন একটা মেশিনের ক্ষেত্রে ডেলিভারি স্পিড বলছি, তখনই খেয়াল রাখতে হবে ওখানে আসলে আমাকে ইন্ডিকেট করা হচ্ছে ডেলিভারি স্পিড শব্দটা দিয়ে, যে একক সময়ে কতটুকু লেংথের ম্যাটেরিয়াল আমরা পাচ্ছি, একক সময়ে কতটুকু লেংথের ম্যাটেরিয়াল আমরা পাচ্ছি, এটাই হচ্ছে আমার ডেলিভারি স্পিডের ইউনিট। তো ফ্লায়ার আরপিএম কে টিপিআই দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা ডেলিভারি স্পিড পাবো, কথা সত্য, কিন্তু ইউনিটটা কিভাবে বের করব? প্রথম কথা হচ্ছে ইউনিটটা হবে এরকম, লেংথ পার ইউনিট টাইম। ডেলিভারি স্পিডের ইউনিট হবে সবসময় লেংথ পার ইউনিট টাইম, অর্থাৎ একক সময় আমি কতটুকু লেংথের ম্যাটেরিয়াল পাচ্ছি, এটাই হচ্ছে ডেলিভারি স্পিডের ইউনিট। তো ফ্লায়ার আরপিএম আমাদের এখানে দেওয়া আছে, আমরা শুরু করি ডেলিভারি স্পিডটা আগে বের করে ফেলি।
ফ্লায়ার আরপিএম আমার এখানে দেয়া আছে হচ্ছে 1200 এবং টিপিআই এর ভ্যালু দেয়া আছে 1.1। তাহলে ফ্লায়ার আরপিএম আমি লিখে ফেলি 1200 আর টিপিআই দেয়া আছে হচ্ছে 1.1। তো 1200 কে 1.1 দিয়ে যখন আমরা ভাগ দিলাম তখন ডেলিভারি স্পিড পাওয়া গেল, কিন্তু ইউনিটটা কি হবে? আমরা আগে লিখেছি লেংথ পার ইউনিট টাইম। তো ফ্লায়ার আরপিএম অথবা টিপিআই এর মধ্যে কি কোনো লেংথের ইউনিট আছে? উত্তর হচ্ছে হ্যাঁ আছে। ইয়েস কোথায়? স্যার, মিটার। হ্যাঁ, না না স্যার, সেটাকে টিপিআই যেটা। জি টিপিআই, কারণ টিপিআই মানে হচ্ছে টুইস্ট পার ইঞ্চ, জি অর্থাৎ স্যার। এখানে ইঞ্চটা কিন্তু লেংথের ইউনিট। আচ্ছা, তার মানে আমরা জানলাম যে ইউনিট টাইম হচ্ছে ইঞ্চ। আরেকটা লেংথের ইউনিট দরকার। ফ্লায়ার আরপিএম, সরি, আমরা লেংথের ইউনিট পেয়েছি, সেটা হচ্ছে ইঞ্চ। আর একটা টাইমের ইউনিট আমার দরকার। টাইমের ইউনিট কি আছে? উত্তর হচ্ছে হ্যাঁ, টাইমের ইউনিট আছে। কোথায় সেটা? সেটা হচ্ছে আরপিএম এ। কারণ আরপিএম মানে আমরা জানি যে আরপিএম মানে হচ্ছে রোটেশন পার মিনিট। ঠিক আছে? তো এই রোটেশন পার মিনিটটা কিন্তু আমাকে এখানে আইডিয়া দিচ্ছে, যে ওই মিনিটের সংক্রান্ত আইডিয়াটা কিন্তু এখানে আরপিএম আমাকে দিচ্ছে। তো এই রোটেশন পার মিনিটের যখন আমরা একটা আইডিয়া পাচ্ছি তখন তার মানে কিন্তু এখানে ওই যে মিনিট আমরা দেখছি সেই মিনিটটাকে আমরা এখানে